হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আগের ভিডিও থেকে সম্পূর্ণ একটা নতুন টপিক, অথবা বলা যেতে পারে দিস ইজ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য প্রিভিয়াস ভিডিও। So if you have not checked that previous video yet, then please go and check it out first, then come to this video to learn better, because we have to build a lucid understanding of history through our knowledges, through the incidents that has already changed the entire history of our India. So we are talking about the Indian history, and আমরা আগের দিন আলোচনা করেছিলাম আকবর অবধি, সম্রাট আকবর অবধি। Now we will discuss from Jahangir to Aurangzeb. It is the golden era of the Mughal Empire. Okay, so জাহাঙ্গীর এই নামটা আমাদের কাছে খুবই পরিচিত। জাহাঙ্গীর এই নামটা আমাদের কাছে খুবই পরিচিত। জাহাঙ্গীর যখন রাজা হয় তখন কিন্তু আকবর অলরেডি ছিল, ঠিক আছে, আকবর অলরেডি ছিল। তো এই সময় অর্থাৎ আকবর এখন বুড়া হয়েছে, আকবর আর সেরকমভাবে চলতে ফিরতে পারে না, রাজকার্য তুলতে পারে না, কিন্তু জাহাঙ্গীর যেহেতু বড় ছেলে, তো উত্তরাধিকার সূত্রে কে রাজ্য গোটা পাচ্ছে মুঘল এম্পায়ার? জাহাঙ্গীর। জাহাঙ্গীর এর ক্যারেক্টারিস্টিক বলতে গেলে এমন একজন ব্যক্তি যিনি 3M এ খুব বিশ্বাসী। 3M অর্থাৎ মদ মাংস মে, 3M এ খুব বিশ্বাসী, অর্থাৎ কি মদ মাংস মে, এই তিনটা পেলে আর তার কিচ্ছু চায় না। জাহাঙ্গীর ক্যারেক্টার এমন একজন ক্যারেক্টার যেটা আমরা বলা যেতে পারি যে খুবই একটা মানে কি বলবো দারুণ ক্যারেক্টার, যিনি নাচে গানে পিএইচডি করেছেন, যিনি অর্কেস্ট্রা দেখাতে পিএইচডি করেছেন, আর এই 3M এ তিনি পিএইচডি, অর্থাৎ এসবে তাকে কেউ হারাতে পারবে না। কিন্তু ওয়ারাস অন দ্য আদার হ্যান্ড আকবর কিন্তু পুরো উল্টো ছিলেন। আকবর জানতেন তার সাম্রাজ্য কী করে বাড়াতে হয়, আকবর জানতেন তার সাম্রাজ্য কিভাবে এস্টাবলিশ করতে হয়, কি করে রাজপুতদেরকে কন্ট্রোল করে, রাজপুতদের সাথে রাজপুত পলিসি প্রয়োগ করে কি করে সবাইকে একটা মানে এক ছত্রে আনা যায়। কিন্তু জাহাঙ্গীর ছিল একদম অপদার্থ শাসক। জাহাঙ্গীর হঠাৎ, এবার বলা যেতে পারে যে জাহাঙ্গীরের জীবনে কি হয়। জাহাঙ্গীরের মূল বিষয় পড়তে গেলে আমাদেরকে জাহাঙ্গীর বাদে আরেকজনকে পড়তে হবে, অ্যান্ড ইট ইজ হিজ ওয়াইফ নূরজাহান। নূরজাহানের প্রকৃত নাম মেহেরুন্নিসা। জাহাঙ্গীর পড়তে গেলে জাহাঙ্গীর যতটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার না, তার থেকে 100 গুণ বেশি ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে নূরজাহান। অর্থাৎ নূরজাহান সাইড ক্যারেক্টার হলেও এর সিগনিফিকেন্স অত্যন্ত বেশি। নূরজাহান একটা সাইড ক্যারেক্টার, কিন্তু দ্য সিগনিফিকেন্স দ্যাট নূরজাহানস ক্যারেক্টার হ্যাজ, এটা অত্যন্ত বেশি, ঠিক আছে, এটা আমাদেরকে জেনে রাখতে হবে, এটা অত্যন্ত বেশি। এখানে যে মেন বিষয়টা হচ্ছে যে নূরজাহান এবং জাহাঙ্গীরের মধ্যে যে প্রেমের সম্পর্ক। প্রাথমিক অর্থে এই নূরজাহানের প্রকৃত নাম হচ্ছে মেহেরুন্নিসা। মেহেরুন্নিসা, এই মেহেরুন্নিসার নামটা আমরা আগেও পেয়েছি। আলাউদ্দিন খিলজি তার জ্যাঠামশাই জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজিকে হত্যা করে তার জালালউদ্দিনের মেয়েকে তিনি বিয়ে করেন, যার নাম হচ্ছিল মেহেরুন্নিসা। তো নূরজাহানেরও প্রকৃত নাম কি ছিল? মেহেরুন্নিসা। ইতিহাসে আমরা দুজন মেহেরুন্নিসা পাই। জাহাঙ্গীর মনে মনে ভাবে এই মেহেরুন্নিসা অত্যন্ত রূপবতী কন্যা, রূপবতী কন্যা, এর মতো সুন্দর সেই সময় হয়তো কেউ ছিল না বলা যেতে পারে। এই মেহেরুন্নিসাকে জাহাঙ্গীর ভাবে যে আমি একে বিয়ে করব, কিন্তু একটা প্রবলেম এসে দাঁড়ায়। জাহাঙ্গীর জানতে পারে এবং সাথে সাথে আকবরও জানতে পারে, যখন জাহাঙ্গীর আকবরের কাছে যায় এবং বলে যে আব্বা হুজুর হাম চাহতে হ্যাঁ কি হাম ইসসে নিকাহ করনে। তো আব্বা হুজুর জানতে পারে, অর্থাৎ আকবর জানতে পারে যে মেহেরুন্নিসা এমন একজন মহিলা যিনি অলরেডি ম্যারিড, ঠিক আছে। আর এইটার ক্ষেত্রে আকবরের যেহেতু একটু স্ট্যান্ডার্ড হাই ছিল, সেটার জন্য তিনি জাহাঙ্গীরকে পরিষ্কার না করে দেন যে না, ইউ ক্যান নট গেট ম্যারিড টু দিস গার্ল, আপনি এই মহিলাকে বিয়ে করতে পারবেন না শাহজাদা। এক্ষেত্রে জাহাঙ্গীরের মনে কিন্তু ক্ষোভ জন্মায়, এবং কালক্রমে কিছু কাল পরে যখন আকবর একদম ধীরে 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 যাচ্ছে, জাহাঙ্গীর তার পিতার কথা উপেক্ষা করে এবং এর খোঁজ লাগায় যে মেহেরুন্নিসার সেই স্বামীর নাম কি। মেহেরুন্নিসার যে স্বামী ছিল তার নাম ছিল আলী কুলি বেগ। আলী কুলি বেগ, এই আলী কুলি বেগ ছিল এমন একজন, মানে বলা যেতে পারে আলী কুলি বেগ একটা জমিদার টাইপের, ঠিক আছে, তারও প্রচুর পয়সা। জাহাঙ্গীর কি করে গুপ্ত হত্যাকারী দিয়ে তার পথের কাটা আলী কুলি বেগকে সম্পূর্ণভাবে সরিয়ে দেয়, এবং মেহেরুন্নিসা নাও শি ইজ আ উইডো। মেহেরুন্নিসা নাও হ্যাজ বিকাম আ উইডো, and it is valid to marry a widow rather than a married woman. তো এটার জন্য
জাহাঙ্গীর খুব শাতিরভাবে কি করে, আলীকুলি বেগকে নিজের পথের কাঁটা থেকে সরিয়ে দেয়, পথের কাঁটাকে সে সরিয়ে দেয়, এবং কি মেহেরুন্নিসা কি হয়ে যায়, উইডো অর্থাৎ বিধবা। এবার কি তুমি বিধবাকে তো বিয়ে করতে পারবে, কিন্তু তুমি কারো বউকে নিয়ে চলে যেতে পারবে নাকি, হয় না তো। আজকে আমার একটা বন্ধুর বিয়ে হচ্ছে, আমি গেলাম এবারে, তোর বন্ধুর বউ তো হেভি দেখতে, এই আমার সাথে আসো, আমি তোমাকে বিয়ে করবো, হয় না। এর জন্য এই কি করলো, আলীকুলি বেগ যে অলরেডি ম্যারিড, তাকে রাস্তা থেকে কি করলো, সরিয়ে দিল। এবং যখন মেহেরুন্নিসা একজন বিধবাতে পরিণত হলো, যাকে আমরা ইংরেজিতে বলি উইডো, তখন জাহাঙ্গীর কি পেয়ে গেল, লাইসেন্স, যে না আমি একে বিয়ে করতে পারবো। এবং এখনো তো রূপ, মানে কি বলবো, রূপ সাজসজ্জা কিছুই যায়নি, অক্ষুণ্ণ রয়েছে। যখন মেহেরুন্নিসাকে জাহাঙ্গীর বিয়ে করে নেয়, তখন এই মেহেরুন্নিসা তিনি একটা ভালোবেসে নাম দেয়, যেমন ওটা কুচু পুচু বাবু সোনা, হ্যাঁ কানা খোড়া বলে ডাকি, মেহেরুরও একটা নাম চলে আসে, ওকে মেহেরু আদর করে ডাকতো না, ডাকতো নূরজাহান। নাম কি ছিল, নূরজাহান। আসল নাম নূরজাহান না, এর মাঝখানে একটা এ শব্দটা আছে, অ্যারবিক উর্দু এই সমস্ততে একটা ইনফিক্স থাকে, ঠিক আছে। ইনফিক্স কি, প্রিফিক্স হয় একটা, যেটা আগে বসে শব্দের, একটা সাফিক্স হয় যেটা পরে বসে, আর মাঝখানে যেটা বসে ওটা ইনফিক্স। মূলত অ্যারাবিক উর্দু এই সমস্ত শব্দ আমরা ইনফিক্স, বিশেষ করে অ্যারাবিকে আমরা ইনফিক্স শব্দটা দেখতে পারি। যেমন আকবরের একটা বিভিন্ন বিভিন্ন সংস্থা, সুল ই কুল, সারাক ই আজম, ঠিক আছে, এগুলো এই যে ই এ দিন এ ইলাহি, এই যে এ, এগুলো কি ইনফিক্স, যেগুলো মাঝখানে বসে। তো নূরে জাহান প্রকৃত নাম কি ছিল, নূর এ জাহান, অর্থাৎ তুমি হচ্ছে গিয়ে, নূর কথার অর্থ হচ্ছে কি আলো, জাহান কথার অর্থ পৃথিবী বা ভুবন বা ব্রহ্মাণ্ড, অর্থাৎ তুমি, সে বলে যে ইউ আর দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড, তুমি আসলে আমার চোখ ধাঁধিয়ে যায়, তোমার মানে কি বলবো, তোমার জ্যোতি হচ্ছে এক্সট্রা আলোর মতো, একবার আমার চোখে পড়বে আমার চোখ কানা হয়ে যাবে, ঠিক আছে, মানে একদম ঝাঁকানাকা ব্যাপার। তো নূরে জাহান কার নাম পড়ে, মেহেরুন্নিসার। এবার মেহেরুন্নিসা যখন জানতে পারে যে আমার যে এখনকার পতিদেব তিনি 3M PhD করেছেন, সেভাবে এটা তো আমার জন্য ভালো, কারণ নূরজাহান মোটেও একটা সুবিধার মেয়ে ছিল না, ঠিক আছে। নূরজাহান কিন্তু সে জানতে পারে যে আমার এই পতিদেব যিনি আছেন, তাকে আমাকে এবার কাজে লাগাতে হবে, তিনি 3M থাকুন আর আমি গোটা সাম্রাজ্য শাসন করব। নূরজাহান কালক্রমেই জাহাঙ্গীরকে করে বসে নিজের হাতের পুতুল। নূরজাহান কালক্রমে জাহাঙ্গীরকে নিজের হাতের পুতুল করে বসেন, কি করে মাধ্যমে, সে কোনোদিনও বলেনি যে তুমি এসব কেন করছো। আজকে যদি কারো বিয়ে হয় আর পরের দিন তার স্বামী কোনো একটা জায়গায় গিয়ে অর্কেস্ট্রা দেখছে, কোনো মেয়ের নাচ দেখছে, তো ওর বউ এসে মেরে ওর পিঠ ফাটিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু নূরজাহানকে কোনোদিনও আটকানি যে তুমি কেন করছো, তুমি করছো তোমার ব্যাপার, ইটস ইউর লিবার্টি, তোমার স্বাধীনতা রয়েছে, তোমার স্পেস রয়েছে, তুমি করতে পারো। ঠাঁটিয়ে দুচল লাগাতে হয় এদেরকে। নূরজাহান কোনোদিনও আটকায়নি জাহাঙ্গীরকে, জাহাঙ্গীর বলে কাহার বা নয়, তাই কপিরাইট চলে আসবে না। তো ব্যাপারটা কি, ইনি গান শুনছেন, অর্কেস্ট্রা শুনছেন, তিনি খুব সুন্দর সুন্দর নাচ দেখছেন, ঠিক আছে। আর নূরজাহান কি করছে, পিছন থেকে দেশ শাসন করছে, গোটা মুঘল এম্পায়ারের এখন একমাত্র এমপ্রেস নূরজাহান। আচ্ছা, এটা ভেবো না যে এটা কেবলমাত্র একটা বউ, জাহাঙ্গীর হ্যাজ মাল্টিপল ওয়াইফস, ঠিক আছে। তার মধ্যে সব থেকে প্রিয়তমা আমাদের নূরজাহান। নূরজাহান মোটেও, যেমন আকবর রাজপুত পলিসিতে বিভিন্ন নারীকে বিয়ে করেছিল, ঠিক আছে, বিভিন্ন রাজপুত মেয়েকে বিয়ে করেছিল, এবং তাদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিল যোধাবাই। সেম অ্যাজ দ্যাট জাহাঙ্গীর হ্যাজ মাল্টিপল ওয়াইফস, ঠিক আছে, কিন্তু নূরজাহান তার ছিল সবচেয়ে প্রিয়তমা, একদম কলিজার টুকরা, একদম কলিজার টুকরা কে ছিল, নূরজাহান। তো নূরজাহান তার সমস্ত কি বলবো, যে একদম খুব কাছের মানুষ বলা যাবে, কাছের মানুষ, প্রাণের মানুষ, প্রাণসখীরে, ঠিক আছে। এই প্রাণসখী পিছনে খোপা পুঁতে দিয়ে যায় একদম, কি করে, যে যখন জাহাঙ্গীর এসবে আসক্ত, সে কোনোদিনও তাকে টেনে আনেনি যে না তুমি এসব করো না, এটা তোমার জন্য ভালো না, এটা তোমার হেলথের জন্য ভালো না, এটা তোমার কাজকর্মের জন্য ভালো না, এটা দেশের জন্য ভালো না, তুই করছিস কর না, আমি তো দেশ চালাচ্ছি, ঠিক আছে। এবার এটাকে বলবে যে পার্টনারশিপ, ও করছে করুক, আমি আমারটা করছি না, ভাই ব্যাপার হচ্ছে যার কাজ তারে শাসছে, কিন্তু এখানে কি ফায়দা উঠাচ্ছে, তাই কি না। তো এই ফায়দা উঠানে নূরজাহান কোনোদিনও ওকে আটকায়নি, এবং নূরজাহান এত মানে কি করে কনস্পিরেসিতে চলে, যে যাতে জাহাঙ্গীর সম্পূর্ণভাবে নিজের কি বলা যেতে পারে, যে
একদম হাতের পুতুল হয়েছে। নূরজাহান যা বলছে জাহাঙ্গীর চোখ বন্ধ করে করছে। সারাদিন মদে ডুবে আছে, হ্যাঁ ওটা লাগবে, দিয়ে দাও দিয়ে দাও, বেঁচে দাও বেঁচে দাও, করছে কে? জাহাঙ্গীর। সমস্ত কিছু নূরজাহান যা বলছে সব শুনছে, কোনো বিচার বিবেচনা নাই যে আমি কি করতে পারি, আমার কি করা উচিত, আমার কি এটা করা উচিত, এটা কি আমার দেশের জন্য ভালো, দশের জন্য ভালো না, একদমই না, কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। জাহাঙ্গীর ওয়াজ আ বিগ জিরো, জাহাঙ্গীর ওয়াজ আ বিগ জিরো। কি দিক থেকে? দেশ শাসনের কার থেকে। কিন্তু নূরজাহান ওখানে মানে কি বলবো 100কে ছাড়িয়ে গেছে কনস্পিরেসিতে এবং দেশ চালাতে। কারণ কি এখানে কি পার্টনারশিপে কাজ করছে, 0-100 একদম মানে প্রপার পার্টনার্স। কিন্তু নূরজাহান এটা কাজ করেছে নিজের স্বার্থের জন্য। একটা হয় 10-এর স্বার্থ, একটা হয় একার স্বার্থ। নূরজাহান যে কাজটা করেছিল সেটা একার স্বার্থের জন্য, 10-এর স্বার্থের জন্য কোনোদিনই করেনি। এর একটা বড় উদাহরণ হচ্ছে জাহাঙ্গীর এবং নূরজাহানের ছেলে প্রিন্স খুররাম। খুররামটাকে, যাকে আমরা পরবর্তীকালে শাহজাহান নামে চিনি। শাহজাহান, শাহজাহান কথার অর্থ রয়েছে আবার সাহা, শাহ, সাহা বলছি আমরা বাঙালি, সাহা না, ইটস কজ শাহ, ঠিক আছে। শাহ যেমন রয়েছে, এই শাহ কথাটা হচ্ছে বাদশাহ কথা থেকে এসছে। কি এসছে? বাদশাহ থেকে, বাদশাহ বা পাদশাহ থেকে এসছে। এই বাদশাহ কথার অর্থ কি? অলরেডি এই বাদশাহ কথা হচ্ছে রাজা বা এম্পেরর। জাহাঁ, এখানেও দেখো শাহজাহান, আমরা কি বলি শাহজাহান না, শাহজাহান না, কথাটা কি শাহজাহাঁ। এই শাহজাহাঁ কথার অর্থ হচ্ছে তুমি হচ্ছে ত্রিভুবনের রাজা, ইউ আর দ্য এম্পেরর অফ দিস এন্টায়ার ওয়ার্ল্ড। এটা হচ্ছে কি শাহজাহাঁ কথার মিনিং। তো এই জাহাঙ্গীর আর নূরজাহানের বড় ছেলে শাহজাহাঁ, শাহজাহাঁ বা শাহজাহান যাকে আমরা বলি শাহজাহাঁ। এই শাহজাহাঁ যাতে অন্য কোনো মেয়ের খাপ্পাড়ে না পড়ে, ওটার জন্য নূরজাহান তার ভাতিজি বা যাকে আমরা বলি নিস, যাকে আমরা বলি নিস, তাকে এনে এর সাথে খেলা করে দেয়। আখা লড়েঙ্গি তো বহুত কুছ হোগা। তো এবার কি শাহজাহান কার প্রেমে পড়ে যায়? মুমতাজ। এই মুমতাজের পুরো নাম ছিল আরজুমন্দ বানু বেগম। পুরো নাম কি ছিল? আরজুমন্দ বানু বেগম। এরপর এটার জন্যই তো আমরা তাজমহল দেখতে পাই না, শাহজাহান এবং মুমতাজের অপর প্রেম কাহিনী। কিন্তু ব্যাপার হচ্ছে মুমতাজ কি ছিল? মুমতাজেরও একটা কবরস্থান ওটা, ঠিক আছে। ইটস নট এ সিম্বল অফ লাভ, এটা একটা কবরস্থান, ইটস আ গ্রেভ। গ্রেভের উপর কি রয়েছে? একটা বড় স্মৃতিসৌধ করে রেখেছে, এটাই যা, ঠিক আছে। যদিও খুব শখ থেকে বানিয়েছিল শাহজাহান, যদিও তার বেঁচে থাকতে বানায়নি। এবার এখানেও একটা ব্যাপার আছে যে যখন শাহজাহান মুমতাজের 14খানা বাচ্চা জন্ম দিয়েছিল শাহজাহান মুমতাজের সাথে, 14খানা বাচ্চা জন্ম দেওয়ার সময় 14 নম্বর বাচ্চা যখন পেট থেকে বেরাবে মুমতাজের মৃত্যু হয়ে যায়। এর মধ্যে 7টা বাচ্চা মরে যায়। শাহজাহানের 4 ছেলে ছিল, 4 ছেলে 3 মেয়ে, বাকি 7 জন মৃত বাচ্চা। আর মৃত বাচ্চার জন্য মুমতাজের টপকে গেল হরে কৃষ্ণ, শেষ মুমতাজ। 14টা বাচ্চার মধ্যে যদি 7টা বাচ্চা জন্মায় তাহলে ভাবতে পারছো 7টা বাচ্চা মরলো কেন? অপুষ্টির কারণে। একটা যখন হচ্ছে, একটা তো টাইম লাগে, একটা উমেন বডিতে টাইম লাগে, একটা হঠাৎ করে হয় না 9 মাস পর 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 পর, টাইম লাগে, ঠিক আছে। পাইনি, সোজা কথা, অপুষ্টিতে মারা গেছে। 14 নম্বর বাচ্চা জন্ম দেওয়ার সময় মুমতাজও মারা যায়, ওটা আমরা পরে আসছি। নূরজাহান কি করে? শাহজাহানের সাথে মুমতাজের বিয়ে করিয়ে দেয়, ঠিক আছে। শাহজাহানের সাথে কি করে? মুমতাজের বিয়ে করিয়ে দেয়। এবং এই দুজন পরবর্তীকালে আমরা জানি যে মুঘল এম্পায়ার এবং মুঘল এমপ্রেস হয়। কিন্তু তার আগে যখন নূরজাহান এই সমস্ত কিছু করছিল, সেটাও জানতো যে আমার জাহাঙ্গীর অলরেডি মেয়েতে আসক্ত। এই সময় জাহাঙ্গীরের লাইফে এন্ট্রি মানে আনারকলি। अनारकली डिस्को छोड़, ওই বলে না একটা গান আছে না, ছোড় ছাড়কে আপনি সলিম কি গলি अनारकली डिस्को चली। সেলিম নাম ছিল জাহাঙ্গীরের, সেলিম নাম ছিল কার? জাহাঙ্গীরের, ঠিক আছে। এই জাহাঙ্গীর বলছে ছোড় ছাড়কে আপনি সেলিম কি গলি अनारकली डिस्को चली, দারুণ গান, তাই না? এই সেলিম কি করে? এই আনারকলি প্রেমে পড়ে যায়। আমরা বিভিন্ন গল্পতে কি শুনেছি, আকবর একে দিবারে চুনিয়ে দিয়েছিল, তাই না? যে দিবার মে চুনওয়া দিয়ে মানে কি ওর সাথে প্রেম করছে। এবং আনারকলিকে এরা কেন সহ্য করতে পারেনি? আর জাহাঙ্গীরের বাড়ির লোকের একটা বড় কারণ হচ্ছে আনারকলি ওয়াজ এ ডান্সার, ঠিক আছে। এবং বলতে হয় না তৎকালীন সময়ে ডান্সার মিনসই তারা কি করবে? টাকার বিনিময়ে, ঠিক আছে, তারা একটা দেহ ব্যবসা টাইপের। তো
যেহেতু ডান্সার ছিল, অ্যান্ড ডান্সার কি করতো, সভাতে গিয়ে তারা নাচ দেখাতো। ডান্সারের প্রফেশন খুব উচ্চ, আমি ওটা বলছি না, এবার আমি প্রফেশনকে নিয়ে আমি কোনো কমেন্ট করছি না, কিন্তু অ্যাট দ্যাট টাইম ডান্সারদের মেন কাছে তার বাইজি বলা হতো। বাইজিরা কারা ছিল মূলত, যারা টাকা, এটা ডান্সিংয়ে তো টাকা পাবে, তার সাথে সাথে তার প্রাইভেট টাইমও স্পেন্ড করবে রাজার সাথে। তো আনারকলি তো এমন একটা ডান্সার যা আগেও অন্য কারো দরবারে নেচেছে, এবং যখন জাহাঙ্গীরের প্রেম হয় এই ডান্সারের সাথে, অর্থাৎ এই আনারকলির সাথে, যিনি একজন ডান্সার ছিলেন, ঠিক আছে, বাই প্রফেশন তিনি একজন ডান্সার, ঠিক আছে। এবার আমরা এবার ব্যাপারটা হচ্ছে এবার জাহাঙ্গীরের মতো একটা উচ্চমানের, উচ্চমান কি মুঘল তখন কি এম্পেরার, এবার উচ্চমান কি নিম্নমান সেটা পরের বিষয়, কিন্তু মুঘল তখন গোটা ভারতের এম্পায়ার, একটা এম্পায়ারের যে এরকম প্রেম হবে। আজকে একটা বাড়ির লোক যদি একটা কাজের মাসিকে বিয়ে করে, সাপোজ আমি একটা আজকের দিনে আমি সিচুয়েশন দিয়েছি, একটা বড় বাড়ির লোক যার একর একর জমি আছে, বড় বড় বিঘা বিঘা জমি আছে, সে শেষ পর্যন্ত একটা রাস্তায় পড়ে থাকা একটা পাগল মেয়েকে বিয়ে করছে, আমরা বলবো এটাকে হিউম্যানিটি, কিন্তু তখন তো দেখবে না, তাই কি না? আমরা এখন বলছি হিউম্যানিটি, যা আমার হয়েছে, কিন্তু এর তো সব মেয়ের প্রতি হিউম্যানিটি রয়েছে, ব্যাপারটা ওখানে বোঝার আছে। আনারকলির প্রতিও রয়েছে, নূরজাহানের প্রতিও রয়েছে, আর আগের বউয়ের প্রতিও হিউম্যানিটি রয়েছে। তো মানে কি বলবো, সে একটা ভালোবাসার এমন একটা জলজ্জান্ত প্রদীপ যে সবাইকে সে আলো দিয়ে বেড়াচ্ছে, ঠিক আছে। তো কি তারা বলে যে আমরা ডান্সারকে নিতে পারবো না, কারণ এর আগেও হয়তো কারো না কারোর সাথে কিছু না কিছু এর হয়েছে, কারোর সাথে হয়তো এর ফিজিক্যাল রিলেশনশিপ রয়েছে, বা কারোর সাথে কিছু না কিছু এর হয়েছে। তো আমরা এইরকম একটা মেয়েকে নিজের বাড়ির সদস্য করতে পারবো না, তার মধ্যে আবার রানীর দরজা, কারণ অলরেডি জাহাঙ্গীর হ্যাজ অলরেডি বিকাম দ্য এম্পায়ার অফ দ্য মুঘল এম্পায়ার। অ্যান্ড যদি ডান্সারকে সে বিয়ে করে, অর্থাৎ আনারকলিকে যদি সে বিয়ে করে, সে কি হবে, মুঘল সালতানাতের নামটা ডুবে যাবে, জাস্ট ডুবে যাবে, মানে কি রেপুটেশনটা, যে কি রাস্তার লোক বলা বলি করবে কি জাহাঙ্গীর এমন একটা মেয়েকে বিয়ে করেছে চেন্নাচানিয়া, যে একজন বাইজি। তো এই জায়গাতে দাঁড়িয়ে কেউ তাদেরকে অ্যাকসেপ্ট করে না, কিন্তু নূরজাহানের এখানে বিন্দু মাত্র যায় আসে না, নূরজাহানের এখানে বিন্দু মাত্র যায় আসে না যে তার মানে স্বামী কি করলো না করলো, কারণ সে তো জাহাঙ্গীরকে অলরেডি কন্ট্রোল করেই রেখেছে, সে জাহাঙ্গীরকে কি করেছে, অলরেডি কন্ট্রোল করে রেখেছে, যে না তুমি আছো আমারই, তুমি আছো আমার হাতেই। তো আনারকলির সাথে এর বিয়েটা কোনো মতেই হয় না, কেউ মানে না। সেলিমের সাথে আনারকলির কোনোদিনও বিয়ে হয়নি, হতে দেওয়া হয়নি। তো কি আনারকলির সাথে বিয়ে দেওয়া হয়নি একমাত্র কি ডান্সিং এর জন্য, কারণ আমরা জানি, আমরা বিভিন্ন সিনেমাতেও, আগের সিনেমাতেও দেখেছি যে কি বাইজিদের প্রফেশন কি ধরনের ছিল, ঠিক আছে। সো তাদেরকে হতে, যেমন গৌতম বুদ্ধের একটা খুব সুন্দর ঘটনা তোমাদেরকে বলি, একটা বিভিন্ন প্রচলিত গল্প রয়েছে, যে গৌতম বুদ্ধ যখন তার ধর্ম প্রচার করছিলেন, প্রথমে তো তিনি ধর্ম প্রচার করেন সারনাথে, যাকে আমরা বলি ধর্মচক্র প্রবর্তন। গৌতম বুদ্ধ যখন তার ধর্ম প্রচার করতে করতে বিভিন্ন জায়গায় যান, ঠিক আছে, তার মধ্যে একটা গ্রামে তিনি যখন যান, কেউ তাকে থাকার জায়গা দেয়নি, ঠিক আছে, কিন্তু একটা বলা যেতে পারে যে যিনি দেহ ব্যবসা করেন, যাকে আমরা বর্তমানকালে বলা যেতে পারে যে যিনি কি বলবো, যিনি দেহ ব্যবসা করেন, তিনি গৌতম বুদ্ধকে তার বাড়িতে স্থান দেন, ঠিক আছে, এবং গৌতম বুদ্ধ সহ বিভিন্ন ভিক্ষুককেও তিনি স্থান দেন, এবং এটা শোনা যায় যে পরবর্তীকালে ওই ভিক্ষুকনি ছিল সেই প্রথম মহিলা যিনি গৌতম বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেন, ঠিক আছে। গৌতম বুদ্ধের যিনি শিষ্যা ছিলেন প্রথম, তিনি সেই প্রস্টিটিউটই ছিলেন, ঠিক আছে। এটা আমরা শুনতে পাই যে এটা একটা কি, অর্থাৎ তার মনটা পরিবর্তন হয়ে গেছে। সেম ঘটনা, এই সেম ঘটনা আমরা একটা ইংলিশ ড্রামাতেও পাই, দ্য গুড পার্সন অফ শেষওয়া, দ্য গুড ওমেন অফ শেষওয়া, বার্টলট ব্র্যাটের লেখা, ঠিক আছে, যেখানেও বলা হচ্ছে যে তিনটি গডস আসছেন এবং এই তিনটি গডসকে একটা জায়গায় স্থান দেওয়া হবে, এবং এই স্থান কোথাও তিনি পাচ্ছেন না চায়নাতে। এখানে একটা প্রস্টিটিউট, যাকে আমরা বর্তমানকালে যিনি বেশ্যা বলা যেতে পারে, তাদের বাড়িতে তিনি স্থান পেয়েছেন। তো গৌতম বুদ্ধের কাহিনীও ঠিক সেই রকমের বলা যেতে পারে, ইনফ্লুয়েন্সড না এটা লোককথা এসছে সেটা পরের বিষয়, কিন্তু কি এই তিনি এই মুঘল এম্পায়ারের কিন্তু কোনোদিনও এই আনারকলিকে মেনে নেননি। এবার আসছি আবার নূরজাহানে। এই নূরজাহান শাহজাহানের সাথে কার চক্কর করিয়ে দেয়, মুমতাজ, এবং দুজনে কি হয়, শাহজাহান পরবর্তীকালে জাহাঙ্গীরের পরবর্তী সম্রাট কি হয়, শাহজাহান। শাহজাহানকে সম্রাট দেওয়া করা হয়, শাহজাহানকে সম্রাট করা হয়, এর একটা বড় কারণ কি,
শাহজাহানকে সম্রাট করা হয়, এর একটা বড় কারণ ছিল নূরজাহান। নূরজাহান শাহজাহানকে সম্রাট করে এবং তার সাথে মুমতাজকে বিয়ে দেয় এবং নিজের যে নিস ভাতিজি বলা যেতে পারে বা ভাস্তি, তাকে ভাতিজি কেন বলছি, সরি ভাস্তি, তাকে এখানে কি করে দেওয়া হয়, এখানে বিয়ে দিয়ে দেওয়া হয়। এবার আমরা আসি শাহজাহানে। এবার আমরা কোথায় যাব? শাহজাহানে। শাহজাহানের প্রাথমিক নাম ছিল, অর্থাৎ আগের নাম ছিল খুররাম। পরবর্তীকালে যখন তিনি রাজা হন তার নাম পাল্টা হয় শাহজাহান। তার নাম কি হয়? শাহজাহান। এই শাহজাহান কথার অর্থ আমি অলরেডি বললাম, শাহ এ জাহান, অর্থাৎ শাহ মানে হচ্ছে কি বাদশাহ, জাহান কথা অর্থ হচ্ছে কি পৃথিবী, অর্থাৎ ইউ আর দ্য এম্পায়ার অফ দিস এন্টায়ার ওয়ার্ল্ড। কিন্তু পরবর্তীকালে শাহজাহানের বিয়ে কার সাথে হয়? মুমতাজ মহলের সাথে। এই মুমতাজ কে ছিল? আরজুমান বানু বেগম, যার স্মৃতিসৌধই আজকে কি নামে হয়? তাজমহল। মুমতাজ মহল, মুমতাজ মহল। এই মুমতাজ মহল, এই শাহজাহান এবং মুমতাজ, ঠিক আছে। এখন আমরা একটা গল্প পড়েছিলাম যে বাজারে যেতে যেতে, হয়তো 5-এর একটা ঘটনা আমরা পড়েছিলাম। ওকে, সো কি এই মুমতাজ মহল, আমরা 5-এ একটা গল্প পড়েছিলাম, ক্লাস 5-এর বোর্ডে পড়েছে যে দুজনে বাজারে যাচ্ছিল, বাজারে তাদের দেখা হলো, তাদের মধ্যে প্রেম হলো, তারা বিয়ে করলো। সেটা না, মুমতাজ মহলকে অলরেডি একটা কনস্পিরেসির মাধ্যমে বলা যেতে পারে, চক্রান্তের ফাঁদ হিসাবে শাহজাহানের গলায় ঝুলিয়ে দেওয়া হয় এবং শাহজাহান যথেষ্ট ভালোই বাসত বলা যেতে পারে। ভালোবাসার প্রমাণ 14 চাইল্ডস, যার মধ্যে থেকে 7টা মরে গেছে, 14/2, 7টা বাচ্চা তার মারা গেছিল, 7টা বাচ্চা জিন্দা ছিল। এবার মরা বাচ্চাদের নাম গুলো আমাদের লাভ নাই। 7টা বাচ্চার মধ্যে 4টা ছেলে 3টা মেয়ে, 4টা ছেলে 3টা মেয়ে। এই 4টা ছেলের নাম আমাদেরকে মনে রাখতে হবে, 3টা মেয়ের নাম না মনে রাখলেও চলবে। এর একটা বড় কথা কারণ হচ্ছে যে এই মেয়েরা সেরকম ভাবে কন্ট্রিবিউট করতে পারেনি, ঠিক আছে। তো ইতিহাস তাদেরকে মনে রাখবে যারা কাজ করেছে। তো ছেলেদের নাম কি কি জানা আছে কারো? এই 4টা ছেলে, শাহজাহানের 7টা ছেলে বেঁচে ছিল, 7টা ছেলে মারা গেছে। এর মধ্যে 3টা ছেলে, 4টা ছেলে 3টা মেয়ে। 4টা ছেলের নাম হচ্ছে দারাসিকো, শাহসুজা, মুরাদ, औरंगजेब। আচ্ছা, মুরাদ আর লাস্ট হচ্ছে औरंगजेब, ঠিক আছে। কিন্তু তার আগে আমাদেরকে একটা বিষয় জানতে হবে যে এই যে শাহজাহান, এর টাইমে কিন্তু স্মৃতিসৌধ বা মনিউমেন্টস, আর্কিটেকটনিক এক্সিলেন্স, আর্কিটেকটনিক এক্সেলেন্স তার চরম শিখরে বিরাজমান ছিল। আর্কিটেকচার যাকে আমরা বলতে পারি সহজ ভাষায়, আর্কিটেকটনিক এক্সেলেন্স মানে কি? আর্কিটেকচারের একদম উন্নত পার্ট, যেটা তো আর্কিটেকচার, এর একদম চরম শিখরে বিরাজমান ছিল। বিভিন্ন মুঘল এম্পায়ার যখন এসে তাদের সময় কিছু না কিছু চরম শিখরে ছিল, সেটার জন্যই আমরা এটাকে গোল্ডেন পিরিয়ড বলে থাকি। যে কি বাবর থেকে একদম औरंगजेब অবধি একটা গোল্ডেন পিরিয়ড চলে। ওয়াই ইট ইজ কল্ড আ গোল্ডেন পিরিয়ড, ঠিক আছে। ওয়াই শুড উই কল ইট আ গোল্ডেন পিরিয়ড? কারণ ব্যাপার আছে, বাবরের টাইমে যুদ্ধ ছিল চরম শিখরে, হুমায়ুনের টাইমে, হুমায়ুন তো বেচারা পালিয়ে গেছে, হুমায়ুনকে বাদই দিলাম। আকবরের টাইমে কে ছিল চরম শিখরে? আকবরের টাইমে বিভিন্ন কূটনীতি, ঠিক আছে, সমাজ সংস্কার, বিভিন্ন বলা যেতে পারে যে পলিসিস, ঠিক আছে, সমস্ত কিছু কি চরম শিখরে ছিল। এবার যখন জাহাঙ্গীর আসলো, জাহাঙ্গীরের টাইমে যেটা সবচেয়ে বেশি, যেটা লিটারেচার, জাহাঙ্গীরকে যদি বলে তাই জাহাঙ্গীরের সময় কোন জিনিসটা সর্বোচ্চ শিখরে বিরাজমান? ইটস লিটারেচার, সাহিত্য। এই সময় সাহিত্য চর্চা তার চরম শিখরে বিরাজমান ছিল। জাহাঙ্গীরের সময় সাহিত্য চর্চা খুব বেশি উন্নত ছিল। আকবরের টাইমেও ছিল, আকবরের সভাতে স্বয়ং ছিলেন বাদাউনি, যিনি মহাভারত এবং রামায়ণ অনুবাদ করেছিলেন, ঠিক আছে। বিভিন্ন বেদ উপনিষদ অনুবাদ করা হয়, কিন্তু জাহাঙ্গীরের সময় সেটা চরম শিখর লাভ করে।
সেরকমই শাহজাহানের সময় আর্কিটেকটনিক এক্সেলেন্সেরও চরম শিখরে। তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন তৈরি করেন। সবচেয়ে উৎকৃষ্ট দুটো জিনিস রয়েছে ভারতে যেটা আজও সমাদৃত আমাদের মধ্যে। দ্য ফার্স্ট ওয়ান ইজ তাজমহল অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ রেড ফোর্ট। লালকিল্লা এবং যাকে আমরা বলতে পারি তাজমহল, দুটাই এতটা কি বলবো যে আর্কিটেকটনিক এক্সেলেন্সের এতটা প্রকৃষ্ট উদাহরণ যেটা আমরা আজও দেখতে পাই। তাজমহল তোমরা জানো যমুনা নদীর তীরে রয়েছে, ইটস ইন আগ্রা, বর্তমানকালে উত্তরপ্রদেশ। এবং এই যে রয়েছে যে আরেকটা দিল্লির লালকিল্লা, দিল্লির লালকিল্লা, এই দুটা কি রয়েছে খুব উন্নত মানের। এছাড়া চাহারবাগ রয়েছে, পাকিস্তানে একটা বাঘ রয়েছে, একটা তিনি বাঘ সৃষ্টি করেছিলেন। ফতেপুর সিক্রি আকবর প্রতিষ্ঠা করেছিল যদিও, কিন্তু ফতেপুর সিক্রিতে একটা মসজিদ ছিল, ওখানে একটা মতি মসজিদ নির্মাণ করেন কে? ফতেপুর সিক্রিতে মতি মসজিদ নির্মাণ করেন শাহজাহান। শাহজাহান তাহলে কি কি করেছিল শাহজাহান? আর্কিটেকটনিক এক্সেলেন্সের আমাদের উদাহরণগুলো তো মনে রাখতে হবে, আর্কিটেকটনিক এক্সেলেন্সের আমাদের উদাহরণগুলো মনে রাখতে হবে। কি কি? ফার্স্ট ওয়ান ইজ তাজমহল, 2 নম্বর হচ্ছে রেড ফোর্ট, রেড ফোর্ট। 3 নম্বরে কি রয়েছে? চাহারবাগ, এটা হচ্ছে পাকিস্তানে এখন, ঠিক আছে, চাহারবাগ পাকিস্তান। তাজমহল, it took 22 years, 22 consistent years to be built up, ঠিক আছে, 22 বছর টানা লেগেছিল এটাকে তৈরি করতে। রেড ফোর্ট কত সালে হয়? এটা হয়েছিল 1648, ঠিক আছে, 1648 থেকে 52 এর মধ্যে, ঠিক আছে। তাজমহল শুরু হয়েছিল 1632 সালে, ঠিক আছে। 1948 সালে শুধু তাজমহলটা তৈরি হয়েছিল, কিন্তু আশেপাশের যে জায়গাটা যাকে আমরা বলছি ওটা তৈরি হয়নি। ফলে ওই গোটাটা ইট টুক 22 ইয়ার্স। তো এর সাথে 22 যোগ করে দাও, 1654, 1654 সালে তাজমহল তৈরি হয়। এবং চাহারবাগ রয়েছে কোথায়? পাকিস্তানে। আরামবাগ কে বানিয়েছিল? বাবর। চাহারবাগ আমাদের শাহজাহান। 4 নম্বরে রয়েছে কে এখানে? 4 নম্বরে কি রয়েছে? এই 4 নম্বরে রয়েছে আমাদের ময়ূর সিংহাসন, ঠিক আছে। ময়ূর সিংহাসনও কিন্তু ময়ূর সিংহাসন কে বানিয়েছিল? এই আমাদের শাহজাহান। এই ময়ূর সিংহাসনে একটা খুব গুরুত্বপূর্ণ হীরা ছিল যার নাম ছিল কোহিনূর হীরা। কোহিনূর, যেটা এখন ব্রিটেনের রানীর তাজে রয়েছে, কোহিনূর হীরা। এই কোহিনূর হীরা আমি তোমাকে বলেছিলাম যে কোহিনূর হীরা কে নিয়ে এসেছিল? মালিক কাফুর নিয়ে এসেছিল আলাউদ্দিন খিলজির জন্য দক্ষিণ ভারত থেকে। দক্ষিণ ভারতের কাকতীয় বংশের একজন রাজা ছিলেন যার নাম ছিল প্রতাপরুদ্রদেব। ওই প্রতাপরুদ্রদেব থেকে মালিক কাফুর ওটাকে জিতে নিয়ে আসেন এবং সেটা দেন আলাউদ্দিন খিলজির কাছে। এরপর দিল্লি সালতানের কাছে গোটা থাকে, মুঘল এম্পায়ারের কাছে গোটা থাকে, এবং এই টাইম পর্যন্ত কোহিনূর হীরা ভারতেই আছে। কিন্তু 1839 1739 না 1839 1739 1739 সালে কি হয়? 1739-এ এই কোহিনূর হীরা ভারতে নাদির শাহ আক্রমণ করে। কে আক্রমণ করে? নাদির শাহ। নাদির শাহ, একে ইরানের নেপোলিয়ন বলা হয়, দ্য নেপোলিয়ন অফ ইরান। এই সময় মুঘল এম্পায়ারের সিংহাসনে কে বসে রয়েছে? মোহাম্মদ শাহ রঙ্গিলা। এই মোহাম্মদ শাহ রঙ্গিলা এখন ডার্ক এজ চলছে। 1739 মানে কি? ডার্ক এজ চলছে। 1739-এ এই নাদির শাহ ভারত আক্রমণ করে, এবং নাদির শাহ যখন ভারত আক্রমণ করে নেপোলিয়ন অফ ইরান বলে। এই নেপোলিয়ন কেন বলা হয়? ভারতেরও রয়েছে একজন নেপোলিয়ন অফ ইন্ডিয়া। নেপোলিয়ন অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তকে কেন বলা হয়? কারণ তিনি আজ পর্যন্ত একটাও যুদ্ধ হারেননি। সেম অ্যাজ দ্যাট নাদির শাহ যেখানে আক্রমণ করেছেন তিনি একটাও যুদ্ধ হারেননি। দ্যাটস ওয়াই হি ইজ নোন অ্যাজ দ্য নেপোলিয়ন অফ ইরান। নেপোলিয়ন অফ ইরান যখন ভারতে আক্রমণ করেন 1739-এ, তখন এই কোহিনূর হীরা সমেত যে ময়ূর সিংহাসন ছিল ওটাকে চল, একে কোথায় নিয়ে চলে গেল? ইরান। কোহিনূর হীরা তাহলে কোথায় আসলো? দক্ষিণ ভারত থেকে দিল্লি সালতানাতে, সালতানাত থেকে গেল মুঘল এম্পায়ারে, মুঘল এম্পায়ারে কার অব্দি লাস্ট থাকলো? মোহাম্মদ শাহ রঙ্গিলা। আচ্ছা, রঙ্গিলা নামটা কেন আসলো? এই রঙ্গিলা নামটা কোনো বাপ মা দেওয়ার কথা না।
আমি আমার ব্যাটার ছেলেমেয়ের নাম ডাকবো নাকি লাল নীল হলুদ সবুজ, তাহলে ওকে বেনিয়া সাউকালা বলে ডাকবো না। রঙ্গিলা নামটা পড়েছে তার ক্যারেক্টারিস্টিকের জন্য, একদম পর্দা পেয়ে গেছে কে জাহাঙ্গীর। এও 3টাতে 3M পিএইচডি, 3M এ যদি একটা পিএইচডি হয় এ ডবল পিএইচডি, 3M ডবল পিএইচডি, ঠিক আছে। এ সারাদিন ওই একই সেম, কোনো তফাৎ নাই, কিন্তু হ্যাঁ একটু বেশি মানে, তাই নাম পড়ে গেল কি রঙ্গিলা। রঙ্গিলা মেজাজের মানে ভালোবাসা সে ছড়াতেই থাকে এমন অবস্থা। মোহাম্মদ সারাঙ্গিলা বসে আছে, কোনো কাজ কাম নাই, মদ মাংস আর এসে বসে ডুবে থাকে। নাদির শাহ ভারত আক্রমণ করলে এমন মারল, কোহিনূর হীরা নিয়ে চলে গেল ইরান, ইরান থেকে আবার সেটা আসে ভারতে, ভারত থেকে ব্রিটিশাররা আসে দিয়ে নিয়ে যায় ব্রিটেনে। স্টিল নাও কোহিনূর হীরা ব্রিটেনে আছে, যেটা ব্রিটেনের রানী তার তাজে পড়ে থাকতো। সো এগুলো বাদ দাও, এখন আসে কি দারা শিকো, শাহ সুজা, মুরাদ, ঔরঙ্গজেব। এর মধ্যে শাহ সুজা ছিল বাংলার সুবেদার, সুবেদার বলা যেত ভুল, এর বাংলা রেসিডেন্সি তৎকালীন শাসক বলা যেতে পারে, কারণ গোটা ভারতকে এরা ভাগ করে দিয়েছিল। গোটা ভারতকে কারা ভাগ করে দিয়েছিল? মুঘল না, কারণ সব জায়গায় সবাই থাকা সম্ভব না। সবচেয়ে দিল্লির কাছে ছিল কে? দারা শিকো, যাতে শাহজাহান যদি কোনো অসুবিধা হয় তার সবচেয়ে প্রিয় ছেলে দারা শিকো কে সে ডাকতে পারে। আর দারা শিকো সত্যি ভালো সম্রাট ছিল। শাহ সুজা, দারা শিকো, শাহ সুজা তার নিচে মহারাষ্ট্রের দিকে, ঔরঙ্গজেব মহারাষ্ট্রের নিচে দাক্কান, মানে মহারাষ্ট্রের ঠিক উপরে বলা যেতে পারে শাহ সুজা, শাহ সুজার নিচে ঔরঙ্গজেব, আর এইখানে শাহ সুজা এইদিকে, মুরাদ তার নিচে। আচ্ছা আমি গোটা এখানে বলে দিচ্ছি, হয়তো একটু কনফিউশন হয়ে গেছে, একটু আমি বলে দিই, কারণ মুখে বলে সব কিছু হয় না, একটু দেখাতেও হয়। ওকে, সো এটা যদি আমরা ভারতের ম্যাপ কল্পনা করি, এটা দিল্লি, দিল্লির একদম পাশে এখানে রয়েছে দারা শিকো, ঠিক আছে। শাহ সুজা রয়েছে বেঙ্গলে, এটা বেঙ্গল, তাই তো, বেঙ্গল রেসিডেন্সি শাহ সুজা। ঔরঙ্গজেব রয়েছে এই যে নর্মদা নদীর নিচে দক্ষিণে, বা ঔরঙ্গজেব, এখানে ঔরঙ্গজেব, ঠিক আছে। আর এখানে রয়েছে মুরাদ। তো কি দারা শিকো, শাহ সুজা, মুরাদ, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব একদম কোথায় ছিল? ঔরঙ্গজেব ছিল একদম দক্ষিণ ভারতে, যাকে আমরা বলি ডেকান। সো দেখো, তো আমরা কি বললাম, নেপোলিয়ন অফ ইরান, নাদির শাহ 1739 সালে ভারত আক্রমণ করে এবং ময়ূরসিংহ তার সাথে নিয়ে চলে যায়। তো কোহিনূর হীরার হিস্ট্রি আমরা পরে জানবো। তো আমরা আগে জানবো এই সমস্ত কিছু। আমরা জানলাম তাজমহল 22 বছর লাগলো, 1932 শুরু হলো, 22 যোগ করে দাও 1664, এই সালে তিনি তাজমহল শেষ হয়ে যায়। রেড ফোর্ট 1648 থেকে 52-এর মধ্যে প্রায় শেষ হয়ে যায়, একটু একটু কাজ আগে থাকে, 52-তে শেষ হয়। মূলত আমরা বলবো 1648-এ সেটা শেষ হয়ে যায়, ঠিক আছে। ময়ূর সিংহাসন খুব ভাইটাল, কারণ এটা পরবর্তীকালে ইরান চলে যায়, ঠিক আছে, এবং কোহিনূর হীরাটা খুইলা সেটা ব্রিটেনের তাজে চলে যায়, ঠিক আছে। এবং মোহাম্মদ শাহ রঙ্গিলা ছিল সেই সময়, বা রঙ্গিলা কেন আমি বললামই, এই যদি 1 পিএইচডি করে 2 পিএইচডি। এবার আমরা আসি দারা শিকো, শাহ সুজা, মুরাদ, ঔরঙ্গজেব। এই সময় যখন দিল্লির শাহজাহান হয়েছে বুড়া থুথুরা, শাহজাহান প্রায় মরার সময়, ঠিক আছে, এই সময় তার 4টা ছেলেকে সে 4 জায়গার সুবেদার, সুবেদার বলাটা ভুল, 4 জায়গার একটা বলে ধরে শাসন কার্য পরিচালনা যাতে করতে পারে ঠিকঠাক করে, সেটা জন্য দিল্লির থেকে 4 জনকে 4 দিকে পাঠিয়ে দেয়। এর মধ্যে সবচেয়ে কাছে রাখে দারা শিকোকে, কারণ দারা শিকো ছিল উত্তরাধিকার এবং ঔরঙ্গজেব ছিল সবচেয়ে ছোট। কিন্তু এখানে ঘটে যায় ট্র্যাজেডি, যে কি দারা শিকো আমরা হয়তো নাম আজ পর্যন্ত জানি না, যারা আমরা ছোটবেলা থেকে কার নাম শুনেছি? ঔরঙ্গজেব। কিন্তু দারা শিকোর নাম কি আজ পর্যন্ত আমরা শুনেছি? আই থিঙ্ক কেউ শুনেনি। শাহ সুজার নামও হয়তো আমরা শুনিনি। মুরাদ কে ছিল হয়তো আমরা কেউ জানিই না, আমরা শুধু জানি ঔরঙ্গজেবের ব্যাপারে। কিন্তু ঔরঙ্গজেব ছিল সবচেয়ে ছোট ছেলে এবং দারা শিকো ছিল সবচেয়ে বড় ছেলে। আমরা 4 জনের নাম পর পরে, এই যে সবচেয়ে বড় ভাই এটা তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, সবচেয়ে ছোট। কিন্তু ট্র্যাজেডি কোথায় ঘটে, যে হঠাৎ দিল্লিতে রটে যায়, সরি মুঘল এম্পায়ারে রটে যায় কি, যে দিল্লির যে একটু পরে হঠাৎ রটে যায় কি, যে দিল্লির যে সম্রাট রয়েছে শাহজাহান, সে মারা গেছে। দিল্লির সম্রাট শাহজাহান মারা গেছে এবং উত্তরাধিকার এখন শূন্য, সিংহাসন এখন শূন্য। কিন্তু আদতে কিন্তু মারা যায়নি, এটা একটা রিউমার, গুজব রটেছে। সো এই সময় 4 জনেই ছুটে আসে, 4 জনেই ছুটে আসে দিল্লি দখল করার জন্য। সবচেয়ে বেশি কাছে কার আসার কথা? সবচেয়ে কাছে গেছে দারা শিকো,
দারাশিকো সবার আগে চলে আসে। সেখান থেকে এবার এই শাহাসুজা এবং মুরাদ এই দুজনেও আসে ছুটে, এবং ঔরঙ্গজেবও নিচ থেকে ছুটে চলে যায়। এবং দেখানো হয় এরকম একটা ঘটনা ঘটে যে এই দুজনের মধ্যে যখন সবার আগে কে আসে, দারাশিকো, এবং দারাশিকোর পৌঁছানোর আগে দারাশিকোর একটা ছেলে ছিল যার নাম হচ্ছে সুলেমান। দারাশিকোর ছেলের নাম কি? সুলেমান। এই সুলেমানের নাম আমাদেরকে জানতে হবে, আমরা কেউই জানি না এসব, এটাই হচ্ছে বিষয়। আমরা ঔরঙ্গজেব অব্দি পড়ে থেমে গেছে, আমাদের কারো সেরকম হিস্ট্রি হয়তো জানা নেই। এই সুলেমান কি করে, ঔরঙ্গজেবের পথের কাটা হয়ে দাঁড়ায়, বলে যে না কাকা আমি তোমাকে যেতে দিব না। ঔরঙ্গজেব ওকে বারবার বলে যে তুমি এখান থেকে সরে যাও, নাহলে আমি তোমাকে মারতে বাধ্য হব। ঔরঙ্গজেবের এমনিও দয়া মায়া কম ছিল, খুব ক্রুর একজন বলা যেতে পারে যে গোড়াপন্থী শাসক, খুব ক্রুর, এবং কি তার মারতে হাত কাঁপে না, নিজের পরিবারকে মারতে তার হাত কাঁপে না। এর একটা বড় প্রমাণ হচ্ছে সুলেমান। এর সাথে প্রথমে এখানে যে দারাশিকো এবং ঔরঙ্গজেবের মধ্যে মূলত 3টা যুদ্ধ ফেমাস। একে আমরা কি নামে রাখবো, কি করে মনে রাখবো? বাদশাহ দেব, ঠিক আছে, বাদশাহ দেব, বাদশাহ দেব, ঠিক আছে। বাদ থেকে আমরা মনে রাখবো বাহাদুরপুরের যুদ্ধ, দুনটা স দিয়ে রাখবো সামুগড়ের যুদ্ধ, আর লাস্টে রাখবো দেবরায়ের যুদ্ধ, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে কি বাহাদুরপুর, বাহাদুরপুরের যুদ্ধ। সেকেন্ড হচ্ছে সামুগড়, রামগড় না কিন্তু সামুগড়, আর লাস্টে কি দেবরায়ের যুদ্ধ। এবার কি বাহাদুরপুরের যে যুদ্ধ হয় সেই যুদ্ধটা হয় কার কাছে? সুলেমানের সাথে কে আছে? তার কাকা ঔরঙ্গজেব। এই যুদ্ধে স্বাভাবিক ব্যাপার, কে জিতবে? যদি ঔরঙ্গজেব রাজা হয়, যার নাম আমরা এতদিন ধরে শুনে এসেছি, ঔরঙ্গজেব যদি রাজা হয়, তাহলে এখানে বলার কথা সুলেমানকে কি করবে? কেটে দিবে। ঔরঙ্গজেব কি করে, এতটা ক্রুর যে নিজের ভাস্তাকে মারতে তার হাত কাঁপে না। ঔরঙ্গজেব সুলেমানকে মেরে ফেলে। সুলেমানের ওই কাটা নরদেহ, কাটা সেই মুন্ডুটা, সুলেমানের যে কাটা মুন্ডুটা ঔরঙ্গজেব কি করে, একটা থালাতে সাজায়, থালার মধ্যে ওই থালটাকে ভালো করে ফুল টুল দিয়ে সাজিয়ে টাজিয়ে ওর উপরে একটা ওর মাথাটা রাখে, ওর নিজের ভাস্তার মাথা। কতটা ক্রুর শাসক হলে এরকম হতে পারে? নিজের ভাস্তার মাথা সে রাখে, এবং সে পাঠায় কাকে? সুলেমানের বাবা অর্থাৎ নিজের বড় ভাই দারাশিকোকে। নাও তোমার ছেলের মাথা, তুমি নিয়ে নাও, ফুটবল খেলো এবার। এইখানে কি করে, এখানে দারাশিকোর আসতে মূলত একটু দেরি হয়, ততক্ষণে সুলেমান মারা যায়, সুলেমান আর টিকে না। এরপর কি হয়, বাহাদুরপুরের যুদ্ধে কে জিতলো? ঔরঙ্গজেব। হারলো কে? সুলেমান। কতটা ক্রুর হলে, একটা মেন্টালিটি একটা কতটা নিচু মানের হলে যে এই ধরনের কাজ করতে পারে। এর পরবর্তীকালে হয় সামুগড়ের যুদ্ধ। সামুগড়ের যুদ্ধে এবার কার মধ্যে হবে? যদি সুলেমান মারা যায়, সুলেমানের মৃত্যু প্রতিশোধ কাউকে না কাউকে তো নিতে হবে, তার বাবা বা দেখে নিবে। সামুগড়ের যুদ্ধ হয় ঔরঙ্গজেব এবং এই কেন বলে দারাশিকোর মধ্যে। এইখানেও যুদ্ধে কে হেরে যায়? দারাশিকো হেরে যায়, এবং ঔরঙ্গজেব এখানেও তার ক্রূরতার সমস্ত পথ অতিক্রম করে বসে, এবং এই কাজটাও সেম কাজই করে এর সাথে। প্রথমে এর বাবাকে, এর কাটা মাথা পাঠায় এর বাবাকে, দারাশিকোকে। এবার দারাশিকোর বাবাকে শাহজাহান, যার এরও বাবা শাহজাহান, এবং বলে যে নাও তোমার সবচেয়ে প্রিয় ছেলের মাথা নাও। শাহজাহানকে গিয়ে তার সবচেয়ে কাছের বড় ছেলে, যে এতদিন ধরে তার দেখাশোনা করেছে, সবচেয়ে যোগ্য রাজা, তার কাটা মাথা একটা থালাতে সাজিয়ে তার বাবাকে দিয়ে দেয়। এটা ছাবা সিনেমাতেও তোমরা দেখে হবে, ডায়লগেই বলছে অক্ষয় খান্না যে औरंगजेब से যে काट के थैली पे सजा के हमने अब्बू को गिफ्ट में दे दिया, ওই বলছে না তফে में दे दिया, ঠিক আছে। তারপর কি করে, শাহজাহানকে এরা বন্দি করে। এখানে হয় না, যখন শাহজাহান দারাশিকোর কাটা মাথা দেখে সে ইমোশনালি খুব ভেঙে পড়ে, কারণ নিজের ছেলের কাটা মাথা দেখতে হচ্ছে, আর একদম অবস্থা খারাপ, একটা মরদেহ যে যুদ্ধে করে আছে। যেমন আমরা এইটা আমি একটা বলতে পারি যে হোমারের যে ইলিয়াডে রয়েছে, কি করছে, যখন একিলিস হেক্টরকে মারছে, হেক্টরের বডি সে গোটা রথে বেঁধে ঘুরাচ্ছে, তো ঘুরিয়ে নিয়ে গিয়ে নিজের শিবিরে রাখছে, গ্রিকের যা শিবির রয়েছে গ্রিকের শিবিরে রাখছে। প্যারিস আসছে এবং তার কাছে ভিক্ষা করছে যে আমার ছেলের বডি আমাকে ফিরিয়ে দাও, আমি তার দাহ সংস্কার করব। ইয়েস, প্যারিস আসছে, যে ট্রয়ের রাজা প্যারিস,
সরি প্যারিস তো ইয়ে রাজপুত্র ছিল, ওই ট্রয়ের যিনি রাজা ছিলেন তার নামটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, প্যারিস হচ্ছে গিয়ে তার ইয়ে ছোট ভাই। হেক্টরের বাবা আসেন, হেক্টরের বাবা প্রিয়াম আসেন, এবং হেক্টরের বাবা প্রিয়াম এসে একিলিসকে রাত্রে একটা তার শিবিরে তার তাঁবুতে ঢুকে হেক্টরের বডি যাতে তাকে ফিরিয়ে দেওয়া হয়, যাতে তিনি দাহ সংস্কার করতে পারেন। হেক্টর ওয়াজ আ রিয়েল হিরো বলা যেতে পারে। হেক্টর যে নিজের দেশের জন্য প্রাণ দিয়েছে, তাকে একিলিস কি করে, যেহেতু একিলিসের সব থেকে কাছের প্রিয় বন্ধু বেস্ট ফ্রেন্ডকে মেরে ফেলে, একিলিস কি করে তাকে ওই এপিকে বলা রয়েছে যে তার দেহটাকে তার নিজের রথের সাথে বেঁধে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে যায় এবং দেহটাকে ফেলে রাখে। যখন এবার ওই প্রিয়াম আসে এবং প্রিয়াম এসে একিলিসকে প্রার্থনা জানায় হাত জোর করে যে আমার ছেলের বডি তুমি আমাকে ফিরিয়ে দাও, আমি তার দাহ সংস্কার শেষ কৃত্যটা আমি করতে চাই। একিলিস কিন্তু মানা করে না, একিলিস দিয়ে দেয়। প্রথমে একটা রাগ থাকলেও একিলিস দিয়ে দেয়, কিন্তু এখানে আমরা কি দেখছি, ইন রিয়েলিটি ঘটনাটা আরো বেশি ক্রূরতার। যেখানে কি ঔরঙ্গজেব নিজের ভাইয়ের বড় দাদার, তার একটা বাবার মতো বড় দাদার গলা কেটে কোথায় গিয়ে রাখছে, তার বাবার সামনে। এটা দেখে ঔরঙ্গজেব আরো শাহজাহান আরো ভেঙে পড়ে এবং শাহজাহানকে ঔরঙ্গজেব কি করে, বন্দি করে। শাহজাহানকে ঔরঙ্গজেব বন্দি করে এবং এমন একটা এমন একটা তহখানাতে রাখে, বা বলা যেতে পারে এমন একটা কারাগারে তাকে রাখে যেখানে কেবলমাত্র একটি ফুটা ছিল। ওই একটি ফুটা থেকে, একটা জায়গা থেকে ওই কেবলমাত্র ওকে দেখার সুযোগ করে দিয়েছিল যে তাজমহলটা, যে কি ওই ওখানে তোমার বউ পড়ে আছে মৃত হয়ে, তুমি ওই ফুটা থেকে কেবলমাত্র ওই তাজমহলটুকুটাই দেখতে পারবা। সারা জীবন শাহজাহান প্রায় 7 থেকে হয়তো 8 থেকে 12 বছর, 10-12 বছর, আমার এক্সাক্ট মনে নেই, হয়তো 7-8 বছর কিংবা 10 বছর ধরে, অন অ্যান অ্যাভারেজ 12 বছর ওই কারাবাসে কাটায়। এবং কারাবাসে কেবলমাত্র একটা ফুটা দিয়ে কি করে, ওই ঔরঙ্গজেবের ওই দেওয়া একটা যে ছেদ করে দিয়েছিল জায়গাটা থেকে, ওই যেখান থেকে ওই একটা জায়গা দিয়ে আলো আসতো, কোনো জানলা টানলা ছিল না, ওখান থেকে সারা জীবন ওই তাজমহলটিকে টুকুর 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 দেখতে থাকে। ঔরঙ্গজেব এখানে ক্রূরতার এমন সীমা পার করে নেয় যে প্রথম দিকে শাহজাহানকে বন্দি করে তাকে ঠিকঠাক খাবার দিলেও পরবর্তীকালে মানে যাতে তাড়াতাড়ি মারা যায়, শাহজাহান যাতে মারা যায়, তাকে তারপে তারপে মারা যায়। কারণ ঔরঙ্গজেবের খুব রাগ ছিল ওর বাবার প্রতি। প্রথম কথায় দুটা কারণ। প্রথমত দারা শিকোকে সে চাইছিল যে দ্য এম্পায়ার অফ দিস থ্রোন করবে, তাই কি না, এই দিল্লির যে মুঘল যে থ্রোনটা রয়েছে সেটা কার মাথায় পড়াবে, দারা শিকো। এটার জন্য ঔরঙ্গজেবের রাগ প্রথম কথা। দ্বিতীয় কথা, ওর রাগ কেন, যে এই সমস্ত আলতু ফালতু জিনিস বানিয়েতে টাকা খরচা করেছে। দ্বিতীয় রাগ হচ্ছে কি, সে তাজমহলে তার বিরাট টাকা গেছে, রেড ফোর্ট বানাতে ওর টাকা গেছে, চাহারবাগ বানাতে টাকা গেছে, ওর দিল্লির ফতেপুর সিক্রিতে যে মতি মসজিদ রয়েছে যেটা আকবর তৈরি করেছিল, ওই আকবরের তৈরি ফতেপুর সিক্রিতে মতি মসজিদ স্থাপন করেছে কে, এই আমাদের শাহজাহান। তার সাথে সাথে ময়ূর সিংহ বলছে এটা এত লাক্সারি যে তুমি করেছো, যে এত টাকা তুই খরচা করেছিস, সেগুলো কে দিবে রে বলদ, এই ধরনের কথাবার্তা। তো কি এই সমস্ত জিনিসকে যেহেতু ঔরঙ্গজেবের বিরাট রাগ যে কি, প্রথমত যে এই সমস্ত জায়গা দারাশিকোর কাছে যাচ্ছে, সেকেন্ড কথা যে এত টাকা খরচা হয়েছে। এবার এটার জন্য ঔরঙ্গজেব শাহজাহানকে বন্দি করে এবং ক্রূরতার এবং শাহজাহান আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কি, জল। দিনে কেবলমাত্র 2 বেলা থেকে 3 বেলা জল দেওয়া হতো, গরমকাল হোক শীতকাল হোক, শীতকালে একবার, গরমকালে হয়তো 2 বার। ওই 2 বার জল দিয়ে তাকে বেঁচে রাখতে হতো যাতে তাড়াতাড়ি মারা যায়। মানে একদম কি বলবো, টর্চার যাকে বলে, হিটলারের থেকেও বেশি টর্চার। এবার কি তারপরে কি হলো, যে এই সমস্ত কিছু কারাগারে তো বন্দি করে রেখেছেই, কেবলমাত্র খাবারও একটা টাইমেই দিতে লাগলো। আমরা সারাদিনে কতবার খাবার খাই, অসংখ্যবার, খুব জোর হয় যদি হেভি মিল হয়, একবার সকালে, একবার দুপুরে, একবার সন্ধ্যা, একবার রাত্রি, অনেকে কেউ সন্ধ্যারও মিস করে। সারাদিনে যদি আমি একবার খেয়ে থাকি, আর এটা আমরা একদিনের উপাস করছি, ওটা তো আমাদের নাজেহাল অবস্থা। একে তো মিনিমাম 4 থেকে 5 বছর একে এইভাবে করে রেখেছে, তাই কি না। এই দিনে একবেলা খাবার, এবং বলা হতো যে তুমি কি নিবে, জোয়ার নিবে, মানে ভুট্টা নিবে, নাকি ছোলা নিবে, না কি নিবে। তো শাহজাহান চুজ করেছিল যে আমি ছোলা নিব, কারণ ছোলাকে চিবিয়ে খেলে পেটে ভরে। ছোলাকে যদি আমি পিসে সেটাকে ছাতু বানিয়ে নিই, সেটা আমি ছাতু হিসাবেও খেতে পারবো। তো সমস্ত কিছু নিচ্ছে, তো ছোলা নিচ্ছে, তো এই ছোলার উপরে এসে অনেক দিন অবধি মানে এই সার্ভাইভটা করেছিল।
এবার কি হয়, দারা শিকড় এই সমস্ত ঘটনা দেখে শাহ সুজা এবং মুরাদ দুজনে এতটা ভয় পায়, শাহ সুজা এবং মুরাদ দুজনে এতটা ভয় পায় যে এই দুজন এবার পালাতে শুরু করে। কিন্তু ঔরঙ্গজেব দেখে এরা যদি পালিয়ে যায় এরা বাইরে থেকে হয়তো আক্রমণ করবে, কারণ এরাও দুজন কি সমান উত্তরাধিকার ভক্ত, কারণ আমার উপরে এই দুই ভাই। আজকে এরা দুই ভাই যদি বলে যে দারা শিকোনে শাহ সুজা যদি বলে যে আমি দিল্লি এম্পায়ারকে আমি মুঘল সালতানাতকে আমি রান করব, তখন কি হবে, শাহ সুজা অলরেডি বেঙ্গলের দিকে মায়ানমারের দিকে এসে পালাতে থাকে এবং পরবর্তীকালে এর গুপ্ত বাহিনী দ্বারা শাহ সুজা শেষ। মুরাদও পালাতে চেষ্টা করে, মুরাদও শেষ। বাঁচলো কে, ঔরঙ্গজেব। অর্থাৎ ঔরঙ্গজেব তিনজনকেই মেরে ফেলে। দারা শিকোকে তো ডাইরেক্ট যুদ্ধক্ষেত্রে মেরে ফেলে, শাহ সুজা পালাচ্ছিল ভয়ে, ভাবা যায় ছোট ভাই থেকে ভয় পেয়ে কেউ পালাচ্ছে, ওই পলাতককে সে মারছে। একমাত্র কারণ কি রয়েছে, এটা তো একটা পসিবিলিটি ছিল অবভিয়াসলি, যে শাহ সুজা যখন মায়ানমারের দিকে যাচ্ছে, শাহ সুজা যখন মায়ানমারের দিকে পালাচ্ছে, তখন হয়তো বাইরের শক্তি থেকে সে কিছু একটা ট্রিটি করে হয়তো আসবে, পুরো দল বলে, এটা তো করতে যাওয়া যায় না। মুরাদও পালাচ্ছিল, দুজনকে হলো পাত্তা সাফ। বাঁচলো কে, ঔরঙ্গজেব। ওর জন্য ওই ডায়লগটাও খুব ফেমাস হয়েছিল ছাবার, যে हमने अपने पूरे खानदान की कब्र पे खड़े होके ये ताज पहना था। অর্থাৎ সে তাজ, অর্থাৎ যে এম্পায়ার হয়েছে, কি করে হয়েছে, গোটা বংশের লাশে দাঁড়িয়ে সে এই এম্পায়ারটা হয়েছে। শাহজাহানকে সে মারেনি, সে তাকে বন্দি করেছিল। এটা খুব হার্শ রিয়ালিটি, ঠিক আছে। এবং পরবর্তীকালে কি হয়, ঔরঙ্গজেব তো রাজা হয়। ঔরঙ্গজেবের যে বেটা ছিল, ঔরঙ্গজেবের বেটার নাম হচ্ছে আকবর। ঔরঙ্গজেবের বেটার নাম হচ্ছে আকবর। চেয়েছিল আমি আকবরের মতো রাজা হবো, এর জন্য একে আকবর দ্য সেকেন্ড বলি আমরা। পরবর্তীকালে ঔরঙ্গজেব এত ক্রূর ছিল, ঔরঙ্গজেব দিতে চায়নি তার শাসনকাল কাউকেও। ঔরঙ্গজেব চায়নি যে আমার পরিবর্তে কেউ রাজা হোক, ঔরঙ্গজেব কোনোদিনও চায়নি। সেটার জন্য যখন আকবর দ্বিতীয় ঔরঙ্গজেবকে বলে, বুড়া কতদিন থাকবি তুই, উঠ এবার আমাকে দে রাজত্ব। দিব না, দিব না তো দিবই না। এবার আকবর তখন বিদ্রোহ করে বসে। আকবর ঔরঙ্গজেবের ছেলে বিদ্রোহ করে বসে, এবং এই বিদ্রোহ যখন করে বসে আকবর দ্য সেকেন্ড, তখন ঔরঙ্গজেব বলে যে যা তোকেও ফাটিয়ে দেবো, যা, নিজের ছেলেকে সে মেরে ফেলে। ঔরঙ্গজেব এতটা ক্রূর ছিল যে ঔরঙ্গজেব আকবর দ্য সেকেন্ডকে নিজের ছেলেকে সে মেরে ফেলে একটাই কারণে, কারণ আকবর চেয়েছিল যে তুমি এখন বুড়া হয়েছো বাবা, তুমি এবার শাসনটা আমাকে দাও। ঔরঙ্গজেব কাউকে নিজের শাসনটা দিতে চায়নি। ঔরঙ্গজেব কাউকে সেই শাসনটা নিজের দিতে চায়নি। এবং ঔরঙ্গজেবের সবচেয়ে একটা প্রিয় শহর ছিল, যার নাম হচ্ছে বুরহানপুর, ঠিক আছে। এই বুরহানপুরকে সে খুব বেশি মনে হতো, কারণ বুরহানপুরে বাণিজ্য খুব সুন্দর হতো, ফসল খুব সুন্দর হতো, ইকোনমিক্যাল কন্ডিশন তার খুব বেশি ভালো, যেখান থেকে বারবার দিল্লি বলছি, মুঘল এম্পায়ারে খুব বেশি প্রফিট হতো, ঠিক আছে। এর জন্য বুরহানপুর তার খুব একটা উন্নত মানের শহর ছিল। এই বুরহানপুর আর সুরাট দুটা ছিল তার মেন জায়গা, একটা বুরহানপুর, একটা সুরাট। এই সুরাটে আক্রমণকারীকে ছত্রপতি শিবাজী মহারাজ, এখান থেকে উঠবে মারাঠা এম্পায়ার। মারাঠা এম্পায়ার ছত্রপতি শিবাজী মহারাজের সম্বন্ধে আমরা জানবো, তার পরবর্তীকালে শম্ভু রাজা সম্বন্ধে আমরা জানবো, তারপরে রয়েছে আমাদের রাজারাম, তারপর শাহুজি মহারাজ। এখানেই কিন্তু বলা যেতে পারে যে গোল্ডেন এরা। এর পরবর্তীকালে সমস্ত জায়গায় চলে আসে। 1707 ঔরঙ্গজেবের মৃত্যু হয়, কিন্তু তার আগেই উত্থান করে কে, দ্য মারাঠা এম্পায়ার। এবং মারাঠা এম্পায়ার গোটা ভারতকে নিজের দখলে করে নেয়। তাদের একটা স্লোগানই ছিল, কাটাক সে আটাক তক। অটক হচ্ছে কোথায়, আফগানিস্তানে, কাটাক হচ্ছে উড়িষ্যার শহরে, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছিলেন। ওই কটক থেকে শুরু করে আটাক তাকে, আটাক কোথায়, আটাক হচ্ছে কোথায়, আফগানিস্তান। বলছে এত দূর হবে আমাদের রাজত্ব। এটা মুঘল মারাঠা এম্পায়ারের একটা স্লোগান ছিল, কাটাক সে লেকে আটাক তক মারাঠা সাম্রাজ্যের কা ধ্বজ লহরায়েগা। তো এটা ছিল গোটা ঔরঙ্গজেব অবধি আমি আজকে বলে দিলাম। এই ঔরঙ্গজেবের পর আমরা পরবর্তীকালে শুরু করব দ্য মারাঠা এম্পায়ার। দ্য মারাঠা এম্পায়ারের উৎপত্তি ছত্রপতি শিবাজী মহারাজ থেকে। তার ছত্রপতি শিবাজী মহারাজের সম্বন্ধে হালকা কিছু বলি। ছত্রপতি একজন, শিবাজী মহারাজ ছিলেন মূলত জিজাবাই, ঠিক আছে, এবং শাহাজি ভোঁসলের ছেলে, ঠিক আছে। শিবাজির পুরো নাম হচ্ছে শিবাজি শাহাজি ভোঁসলে। মারাঠাদের, যারা মারাঠি, তাদের একটা ব্যাপার রয়েছে, রিচুয়াল রয়েছে, যে নিজের নামের পরেই তার বাবার নাম রাখবে। যেমন দেখো সবচেয়ে বেশি একটা জনপ্রিয় টেলিভিশন একটা কি বলবো যে সিরিয়াল রয়েছে, টিভি সিরিয়াল রয়েছে, যার নাম হচ্ছে তারক মেহতা কা উল্টা চশমা। যার মধ্যে জেঠালালের পুরো হচ্ছে জেঠালাল চম্পকলাল গড়া, তার বাবার নাম হচ্ছে চম্পকলাল জয়ন্তীলাল গড়া। এই যে জেঠালাল চম্পকলাল গড়া, চম্পকলাল কে তার বাবার নাম। সেম অ্যাজ দ্যাট ছত্রপতি শিবাজী মহারাজের পুরো নাম হচ্ছে শিবাজি শাহাজি ভোঁসলে।
শিবাজি শাহাজি ভোঁসলে, শাহাজি ভোঁসলেকে তার পিতা, ঠিক আছে, এবং তার মা হচ্ছে জিজাবাই। শিবাজির জন্ম 1627, 1627 তার জন্ম। 1657 তিনি ঔরঙ্গজেবের সাথে সাক্ষাৎ করেন এবং 1680 তার মৃত্যু ঘটে। এর পরবর্তীকালে আরো 27 বছর ঔরঙ্গজেব বেঁচে ছিল। মানে ভাবতে পারছো ক্রূরতার কোন সীমানাতে। ছত্রপতি শিবাজী মহারাজ মারা যাওয়ার পর তার রাজত্ব গ্রহণ করে কে, তা সেই শূন্যস্থান পূরণ করে তার, আচ্ছা ছত্রপতি শিবাজী মহারাজের দুটো ভাই ছিল, একটা সারাবাই একটা সৈরাবাই। সৈরাবাইয়ের ছেলের নাম হচ্ছে রাজারাম, সারাবাই খুব আগেই মারা যান। সারাবাইয়ের বড় ছেলে ছত্রপতি সম্ভাজি মহারাজ, সম্ভাজি মহারাজই এই আকবর দ্য সেকেন্ডকে নিজের স্মরণে নিয়েছিল এবং বলেছিল যতক্ষণ সে দক্ষিণে আছে অর্থাৎ ডেকানে আছে তার প্রাণের কোনো ক্ষতি হবে না। পরবর্তীকালে যখন সম্ভাজি মহারাজকে আটক করা হয় তখন আকবর দ্য দুইকেও শেষ করে দেওয়া হয়। এর পরবর্তীকালে ঔরঙ্গজেব তো 1707 সালে মারা গেল। এর পরবর্তীকালে শুরু হলো মুঘলদের ডার্ক এজ। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এটাকে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, যাতে এরকম ভিডিওস তোমরা আরও পেতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।